ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 17 এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 17 এর 9 পর্যন্ত ম্যাথ সলভ করেছি। এখানে 10 এর দাগে অতি সংক্ষিপ্ত 10 এর দাগের ম্যাথগুলো সলভ করব আর 11 এর দাগে সংক্ষিপ্ত ম্যাথগুলো সলভ করব। বইটা সবাই খোলা রাখবে। শুরু করছি 11-10 এর দাগ থেকে। 10 এর 1 কি বলছে না, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও বিওসি 80 ডিগ্রি হলে এবিসি কত? এরকম একটা ত্রিভুজ রয়েছে, এ বিসি ত্রিভুজ রয়েছে যার পরিকেন্দ্র হচ্ছে ও, পরিকেন্দ্র কোত্থেকে পাই না, পরিবৃত্তের যে কেন্দ্র তাকে পরিকেন্দ্র বলে। আর পরিবৃত্ত 3টে শীর্ষবিন্দু দিয়ে পাস করে, মানে এরকম একটা বৃত্ত হয়। যেটা 3টা শীর্ষবিন্দু দিয়ে পাস করে। পরিবৃত্ত, তার কেন্দ্র হচ্ছে পরিকেন্দ্র। বলেছে এই বিওসি কত বলেছে? 80 ডিগ্রি। বিওসি 80 ডিগ্রি হলে এবিসি কত? তো তোমরা মনে রেখো একটা জিনিস, একটা রেজাল্ট যেটা এখন বলে দিচ্ছি, মাথায় রেখো। পরে কিন্তু এটা ক্লাস 10-এ আমরা এর প্রুভও করি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। যাক, এখানে তোমরা মনে রেখো যে পরিকেন্দ্রের সঙ্গে যে কোণটা তৈরি হয়, এই কোণটা এই শীর্ষ যে কোণটার অর্ধেক হয়। হ্যাঁ, এরকম একটা রিলেশন থাকে যে এখানে বিওসি ইকুয়াল টু 2 ইন্টু বিএসি। হ্যাঁ, এটাকে আপাতত ফর্মুলা হিসাবে মাথায় রাখতে পারো। ওকে, তো এই ফর্মুলা কাজে লাগালে কি হবে তাহলে? বিএসি ইকুয়াল টু হাফ অফ বিওসি, মানে হাফ অফ 80 ডিগ্রি, তার মানে হচ্ছে 40 ডিগ্রি। মানে তোমাদের অপশন এ ইজ রাইট, অপশন এ ইজ রাইট। আচ্ছা, 2 কি বলছে? এবিসি ত্রিভুজের লম্ব সমবিন্দু ও বিএসি 40 ডিগ্রি হলে বিওসির পরিমাণ কত? আচ্ছা, এবার আসছি 2 এর ম্যাথ। এবিসি ত্রিভুজ লম্ব সমবিন্দু ও, লম্ব সমবিন্দু মানে উচ্চতাগুলো যে বিন্দুতে মিট করে। উচ্চতা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। তো শীর্ষবিন্দু এটা, বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব সাপোজ এর হচ্ছে এটা এডি নাম দিলাম। একই রকম ভাবে বি থেকে তার অপোজিটে শীর্ষবিন্দু, এটাও এখানে লম্ব হয়। এই লম্ব সমবিন্দুটা হচ্ছে কি? ও। লম্ব সমবিন্দু তাহলে কাকে বলে না, উচ্চতাগুলো যে বিন্দুতে মিট করে, মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, কি বলে দিয়েছে? বলে দিয়েছে বিএসি 40 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, বিএসি 40 ডিগ্রি। বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি। আমাকে বার করতে হবে কি? বিওসি, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। আচ্ছা, কি কি পাচ্ছি দেখো এখানে। তো ত্রিভুজ এবিসি এর 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবিসি এর 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে বিএসি প্লাস কোণ এবিসি প্লাস এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি। সেখান থেকে এবিসি প্লাস এসিবি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি মাইনাস বিএসি, তার মানে হচ্ছে মাইনাস 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি 140 ডিগ্রি।
এই দুটো কোণের সমষ্টি 140 ডিগ্রি। আচ্ছা, আর কি রেজাল্ট পেতে পারি, এটা লিখছি, অতএব ABC প্লাস ACB ইকুয়াল টু, এটাকে 140 ডিগ্রি, 1 নম্বর রেজাল্ট দিলাম। আচ্ছা দেখো তো, এটা তো লম্ব, তার মানে BFC ত্রিভুজ BFC এর BFC কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই দুটো কোণের সাম কত হবে গো, 180 ডিগ্রি। অতএব FBC মানে বেসিক্যালি ABC প্লাস FCB ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এই ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাকে 2 দিলাম। আচ্ছা, আবার নিচ্ছি ত্রিভুজ BEC এরও এই কোণটা 90 ডিগ্রি, তার মানে BEC 90 ডিগ্রি। অতএব এই কোণটা আর এই কোণটার সাম কত হবে, 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে না, এই কোণটা ECB মানে অ্যাকচুয়ালি ওই ACB প্লাস এই কোণটা মানে হচ্ছে তোমার EBC এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি, একে দিলাম 3 নাম্বার। আচ্ছা, এবার কি করছি, 2 প্লাস 3 করে দিচ্ছি। 2 প্লাস 3 করতে কি পাচ্ছি না, কোণ ABC প্লাস কোণ ACB প্লাস FCB প্লাস EBC ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে কি FCB EBC। আচ্ছা, এই দুটো কোণের সাম আবার জানি তো আমরা, এই যে 140 ডিগ্রি এখানে বার করে রেখেছি, এইটার সাম, তো এর ভ্যালু পুট করে দিই এখানে, তাহলে কত হচ্ছে 140 ডিগ্রি প্লাস FCB প্লাস EBC ইকুয়াল টু 180 ডিগ্রি। দেখো কিভাবে আসছে ওখানে, আমাকে এই কোণটার ভ্যালু বার করতে হবে। আমি যদি BOC ত্রিভুজের এই কোণটা আর এই কোণটার সাম 180 থেকে মাইনাস করে দিই, তাহলে তো এই কোণটা পেয়ে যাবো, মানে বেসিক্যালি এই কোণটা আর এই কোণটার সাম পেয়ে গেলে এটা পেয়ে যাব। তার মানে আমি এখন চাইছি এই কোণটা আর এই কোণটার সাম বার করতে, এই কোণটা আর এই কোণটা, মানে EBC আর FCB এই দুটো কোণের সাম। দেখো এখানে তাই রয়েছে, EBC আর FCB এই দুটোর সাম পেয়ে যাচ্ছে এখান থেকে। অতএব কোণ FCB প্লাস কোণ EBC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। তার মানে এই কোণটার এই কোণটার সাম হচ্ছে 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে, এই ত্রিভুজটাই OBC ত্রিভুজের এই দুটো কোণের সাম যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে, 180 মাইনাস 40 ডিগ্রি। অতএব কোণ BOC ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি মাইনাস কোণ FCB প্লাস EBC, তার মানে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 140 ডিগ্রি, এটাই অ্যান্সার। ওকে, এবার আসছি
এটা গেল, এটা 10-এর 2। এবার হচ্ছে 10-এর 3। 10-এর 3 কি বলছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে এই 10-এর 2 এর অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, এরপর আসছে কি 3, এবিসি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও বিএসি 40 ডিগ্রি হলে বিওসির মান কত? আচ্ছা, এটা আরো সোজা। এটা একটু ভালো ম্যাথ ছিল, এই ম্যাথটা 2 এর ম্যাথটা একটু ক্যালকুলেশন করে আসতে হয়েছে। এবিসি ত্রিভুজ, এখানে বলেছে অন্তঃকেন্দ্র ও। অন্তঃকেন্দ্র কি করে পাই? কোণের অন্তঃসমদ্বিখণ্ড। কোণের অন্তঃসমদ্বিখণ্ড ও অন্তঃকেন্দ্র পাই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক থেকে। তো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক গুলো ও বিন্দুতে কাট করেছে। আচ্ছা, এটা কিন্তু 3-এর ম্যাথ। কি বলে দিয়েছে? বিএসি কোণ, বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি। ওকে, এটা 40 ডিগ্রি বলে দিয়েছে। বার করতে হবে কি? বিওসি, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এটা আরো সোজা, কারণ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তো। নিয়ে নিচ্ছি কি, ত্রিভুজ এবিসি এর 3টি কোণের সমষ্টি বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে? হাফ অফ বিএসি প্লাস হাফ অফ এবিসি প্লাস হাফ অফ এসিবি ইকুয়াল টু হাফ অফ 180। আচ্ছা, এবিসির ভ্যালু কত? 40 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 40 ডিগ্রি। হাফ অফ এবিসি, এই কোণটার হাফ, এটা যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক, বিও যেহেতু অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার হাফ আমি এটা লিখতে পারি। তো আমি লিখছি কি, ও বিসি প্লাস হাফ অফ এসিবি, এই কোণটার হাফ, যেহেতু ওসি অন্তঃসমদ্বিখণ্ডক, তাই হাফ অফ এসিবি সমান এই কোণটা লিখতে পারি। তো এটাই লিখছি, ও সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে ও বি সি প্লাস ও সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। এবার এই ত্রিভুজ বিওসি ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কি হবে? এই দুটো অ্যাঙ্গেলের সাম যদি 70 ডিগ্রি হয়, এটা কি হবে? 180 মাইনাস 70 ডিগ্রি। অতএব কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস ওবিসি প্লাস ওসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। এটাই অ্যান্সার। তার মানে কত অপশনটা ঠিক হচ্ছে গো? বি এর অপশনটা ঠিক হচ্ছে। এটাও অপশন বি কারেক্ট। এবার আসছি 4, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র জি। ভরকেন্দ্র যেটা তো মুখে মুখে হবে। জিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 12 হলে বিএসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 36 ডিগ্রি। এটা তো মুখে মুখে হবে। আমরা একটা প্রবলেমই সলভ করেছি, এই 9-এর দাগ পর্যন্ত যখন সলভ করছিলাম তখন একটা প্রবলেমই সলভ করেছি। এবিসি ত্রিভুজের এডি বিই সিএফ যদি মধ্যমা হয়, মধ্যমাগুলো যদি জি বিন্দুতে ছেদ করে, তাহলে জি হচ্ছে ভরকেন্দ্র। আর বলেছে জিবিসি, জিবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ সেমি। তো আমরা দেখিয়েছিলাম যে ত্রিভুজের যদি জি যদি ভরকেন্দ্র হয়, তাহলে ত্রিভুজ, এই 3টে ত্রিভুজ টোটাল ত্রিভুজকে সমান 3টা ত্রিভুজে ভাগ করছিল।
তিনটা সমান এরিয়াতে ভাগ করছিল এই তিনটে ত্রিভুজ। তার মানে এর যদি 12, এটা 12 সেমি, এটা 12 সেমি, এটা 12 সেমি, তো এটা যদি 12 সেমি হয় তাহলে পুরোটা কত হবে? 12 ইন্টু 3, 36, 36 বর্গ সেমি। অপশন কত? সি। 4 অপশন সি কারেক্ট। আচ্ছা 4 গেল। 5 বলছে এবিসি সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ দৈর্ঘ্য 5 সেমি হলে তার অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এটাও মুখে মুখে হবে, কিছু নেই। 10 বলছে না এবিসি ত্রিভুজ সমকোণী। আচ্ছা এটুকু মাথায় রেখো যে সমকোণী ত্রিভুজের যদি আমি পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তটা অঙ্কন করা হয়, ওই পরিবৃত্তের সমকোণী ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করা হয়, ওই পরিবৃত্তের কেন্দ্র সব সময় অতিভুজের উপর লাই করে, এবং কি হয় না অতিভুজের মধ্যবিন্দুটাই হয় পরিকেন্দ্র। হ্যাঁ, এটা মাথায় রেখে দিও যে সমকোণী ত্রিভুজের উপর যদি পরিবৃত্ত অঙ্কন করি, তাহলে পরিবৃত্তটা যে পরিকেন্দ্র, সেই পরিকেন্দ্রটা অতিভুজের উপর লাই করে, এবং সেটা কি হয় না অতিভুজের মধ্যবিন্দুই হয় পরিকেন্দ্র। তার মানে এটা যদি পরিকেন্দ্র হয় তাহলে এটা পরিব্যাসার্ধ, এটাও পরিব্যাসার্ধ। তো পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের পরিব্যাসার্ধ যদি 5 সেমি হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? মানে ব্যাসটাই হয়ে যায় ওই পরিবৃত্তের ব্যাসটাই হয়ে যায় অতিভুজ, তাহলে কত হবে? 10 সেমি। এটা কত দাগ ছিল? 5-এর। 5-এর কতটা ঠিক হচ্ছে না? 5-এর বি। ওকে, 5-এর বি। এই গেল অতি সংক্ষিপ্ত। এবার আসছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 11 দাগ। আচ্ছা 11 ফার্স্ট ম্যাথ কি বলছে? একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেমি, 8 সেমি, 10 সেমি হলে ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত? এক তো হচ্ছে পার্টিকুলার এই বাহুগুলো যদি সমকোণী ত্রিভুজের বাহু না হয়, তাহলে কিন্তু এখান থেকে পরিবৃত্ত কোথায় তা বলা সম্ভব হয় না। তো এই কোশ্চেনে আমরা ফার্স্ট চেক করব যে এই বাহুগুলি দিয়ে আমি পিথাগোরাসের ওই ফর্মুলা কি ফেলতে পারছি। যদি ফেলতে পারি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে, আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে পরিকেন্দ্র ওর অতিভুজের উপর থাকবে, মানে সবচেয়ে বড় বাহুটা যেটা হবে তার উপর থাকবে। তো এটাই চেক করি। 10 সেমি, 6 সেমি, 8 সেমি। আমি দেখি 10 সেমি 10 স্কোয়ার করলে হচ্ছে 100, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 36 প্লাস 64 100। তার মানে 10 স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। অতিভুজের এই ফর্মুলা, এই পিথাগোরাসের এই ফর্মুলা কাজে লেগে যাচ্ছে। তার মানে এই তিনটে যে ত্রিভুজের সাইড বলেছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজের সাইড, যার অতিভুজ হচ্ছে 10 সেমি। তার মানে আমরা একটু আগে আলোচনা করলাম যে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার পরিকেন্দ্র সবসময় অতিভুজের উপর থাকে, এবং অতিভুজের যে মিডিল পয়েন্টটা মধ্যবিন্দু তার উপর লাই করে, আর সবচেয়ে বড় বাহুটাই কি হয়? অতিভুজ। তার মানে পরিকেন্দ্র কার উপর লাই করবে না কার উপর থাকবে? পরিকেন্দ্র 10 সেমি বাহুর উপর অবস্থিত হবে, এটাই হবে অ্যান্সার। এবার আসছি 2। একটু তাড়াতাড়ি বলছি, যদি কারোর প্রবলেম হয়। ভিডিও তো অনলাইন, যেহেতু ভিডিও চাপ নেই, ভিডিও ব্যাক করে আবার দেখে নিও পজ করে। আচ্ছা 2 কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা জি ভরকেন্দ্র ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 3√3 সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত হবে? এজি এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা ভালো কোশ্চেন। এবিসি সমবাহু ত্রিভুজ, এর একটি মধ্যমা বলেছে এডি, আর
জি বলেছে ভরকেন্দ্র, ভরকেন্দ্র, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 এর সাথে ডিভাইড করে, এটা আমরা জানি। আর ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3√3। এজি এর দৈর্ঘ্য কত? এজি এর দৈর্ঘ্য কত? আচ্ছা আগে বলে দিই, সমবাহু ত্রিভুজের মধ্যমা যা সেটাই উচ্চতা, সেটাই লম্ব, বাহু লম্ব সমদ্বিখণ্ডক সব। তো তাহলে এই এডি হচ্ছে কি? উচ্চতা। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সেখান থেকে আমরা উচ্চতার ফর্মুলা থেকে উচ্চতার দৈর্ঘ্য বার করতে পারবো। তো এখানে কি বলেছে না, বলে দিয়েছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 3√3 সেমি। তাহলে উচ্চতা এডি ইকুয়াল টু কি হবে? ফর্মুলা কি জানি? √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু হচ্ছে 3√3, √3 ইন্টু √3 3, 3 ইন্টু 3 9, 9/2, 9/2। এক মিনিট, উচ্চতা 9/2 থাকলো। এবার বার করতে বলেছে এডি, এডির দৈর্ঘ্য পেয়ে গেছি এজি। এজি সমান কি জানি? জি যদি ভর কেন্দ্র হয়, এজি ইকুয়াল টু 2/3 এডি, মানে 2/3 এডির কত? 9/2, 3, 2 কেটে গেল 3, মানে এজি ইকুয়াল টু 3 সেমি। খুব সোজা। 3 কি বলছে? একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদ্রবর্তী হয়? অবভিয়াসলি একটি। কেন একটি হচ্ছে দেখে না। কি বলেছে না, ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদ্রবর্তী হয়। মানে একটা ত্রিভুজের, যদি এটা যদি ত্রিভুজ হয়, বলছে এইরকম কয়টা বিন্দু পাবো যেখান থেকে 3টে বাহুর দূরত্ব সমান হবে। বোঝা গেছে কোশ্চেনটা? বলছে এমন এমন কত কটা বিন্দু পাবো যেখান থেকে ত্রিভুজের 3টে বাহুরই লম্ব দূরত্ব সমান হবে। এরকম একটাই পাবো। কোনটা? কে হবে সে? সে হচ্ছে অন্তকেন্দ্র। কারণ অন্তবৃত্তের কেন্দ্র হচ্ছে অন্তকেন্দ্র, আর এই অন্তকেন্দ্র থেকে ত্রিভুজের 3টে বাহুর দূরত্ব সব সময় সমান হয়, একমাত্র অন্তকেন্দ্র, এছাড়া আর কোনো বিন্দু নয়। অন্তকেন্দ্র কোত্থেকে পাই? ত্রিভুজের কোণগুলির অন্তর সমদ্বিখণ্ডক থেকে। এরকম অন্তর্বৃত্তের একটা কেন্দ্র অন্তকেন্দ্র, যে একমাত্র অন্তকেন্দ্রই যেখান থেকে ত্রিভুজের 3টি বাহুর দূরত্ব সব সময় সমান হয়। তো এরকম একটা বিন্দুই পাবো। এবার আসছি 4 কোশ্চেন। 4 কি বলছে? এবিসি সমবাহু ত্রিভুজের পাত ত্রিভুজ ডিইএফ, তাহলে কোণ এফডি এর পরিমাপ কত হয়? আচ্ছা, পাত ত্রিভুজ বলতে এখানে কি বলছে না, পাত ত্রিভুজ বলতে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, 3টি বাহুর মধ্যবিন্দু সংযোগ করলে যে ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটাকে ওই আগের বড় ত্রিভুজের পাত ত্রিভুজ বলে। মানে এখানে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ। আর এর পাত ত্রিভুজ বলতে কি বলছে না, এই এবি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু আর এসি এর মধ্যবিন্দু যদি ডি ই এফ হয়, তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটাকে কি বলবো? পাত ত্রিভুজ, এবিসি এর পাত ত্রিভুজ। ওকে, এটা হলো পাত ত্রিভুজ। বলেছে এফ ডি
এ এর ভ্যালু বার করতে। আচ্ছা, তো এডি জয়েন করে দিই। এডি জয়েন করলে কি হবে, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এগুলো মধ্যমা হয়ে যাবে, এটা মধ্যমা, এডি হয়ে যাবে মধ্যমা। ওকে, আচ্ছা, এবিসি ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ, মানে ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি। আবার দেখো ইএফ, ইএফ ইএফ ই হচ্ছে এসি, এসি এসি, আচ্ছা একসঙ্গে লিখে নিচ্ছে, এফ ই ও ডি, ডি এসি এবি ও বিসি এর মধ্যবিন্দু। এবার এটা মধ্যবিন্দু হতে আমাদের সুবিধা কি হচ্ছে দেখো, যেহেতু ই আর এফ, এসি আর এবির মধ্যবিন্দু, তাহলে এই ই এফ সংযোজক সরল রেখা কি হবে, বিসির হাফ হবে। একই রকম ভাবে এফ ডি এসির হাফ হবে, আবার ইডি এবির হাফ হবে। অতএব ডিরেক্ট লিখে দিচ্ছি, হ্যাঁ, ই বা এফ ই ইকুয়াল টু হাফ অফ বিসি, আবার ডিই ইকুয়াল টু হাফ অফ ডিই, ডিই ইকুয়াল টু হাফ অফ এবি, আর এফ ডি ইকুয়াল টু হাফ অফ এসি। এবার দেখো এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, সমানের এদিকে রাইট সাইডে সব কটা সমান, তার মানে এফ ই ইকুয়াল টু ডিই ইকুয়াল টু এফ ডি, তার মানে ত্রিভুজ ডি ই এফ একটি কি হলো, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত, 60 ডিগ্রি করে হয়, তার মানে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তার মানে এই টোটাল কোণটা কত, 60 ডিগ্রি। আচ্ছা, এটা যেমন 60 ডিগ্রি, এখানে আবার দেখো এটা সমকোণী ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজ, এবং এডি, এই এডিটা কি হবে না, এই ই ডি এফ এর অন্তঃসমদ্বিখণ্ডক হবে। আবার আবার এডি এফ ডি ই এর অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে কোণ এফ ডি এ ইকুয়াল টু হাফ অফ কোণ এফ ডিই ইকুয়াল টু হাফ অফ 60 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই গেল 4। তার লাস্ট ম্যাথ 5 কি বলছে, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সি ইকুয়াল টু এসিবি আর মধ্যমা এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এ বি ইকুয়াল টু √2 হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। বাহ, এটাও কনসেপচুয়াল একটা ম্যাথ।
এবিসি ত্রিভুজের কি বলেছে না এবিসি এসিবি দুটি কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান, এডি মধ্যমা। আচ্ছা এখানে বলে নেই একসঙ্গে একদম, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয় তার জন্য এই এডি যে মধ্যমাটা যে আঁকছি ভূমির উপর, এই এডি মধ্যমা যা হয়, আমি যদি উচ্চতাও ড্র করি সেই এডি হবে। সমদ্বিবাহু ত্রিভুজের যদি এবি আর এসি যদি সমান হয় বাহু দুটো, তাহলে এই এ কোণ থেকে আমি যে বিসির উপর যেটা মধ্যমা অঙ্কন করি সেটা অ্যাকচুয়ালি উচ্চতাও হয়, মানে উচ্চতা আর মধ্যমা একই জিনিস হয়। তো এডি এখানে উচ্চতাও আবার মধ্যমাও। আচ্ছা এখানে কি কি দিয়ে দিয়েছে না এডি ইকুয়াল টু হাফ অফ বিসি, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আর কি বলে দিয়েছে না এবি ইকুয়াল টু √2, √2। আচ্ছা চাইলে কিন্তু এটাকে উচ্চতা প্রমাণও করতে পারো, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে হবে। এটা দেখিয়ে দিই এখানে স্টেটমেন্ট ইউজ না করে। এডি যেহেতু মধ্যমা, তাহলে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, অতএব বিডি ইকুয়াল টু ডিসি। এবার দুটো ত্রিভুজ ধরে নিচ্ছি, কারণ এটাকে যে মধ্যমাটাই যে উচ্চতা ওটাই প্রুভ করার জন্য সর্বসমতা, দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করছি অ্যাকচুয়ালি। কেউ স্টেটমেন্ট একদম ইউজ করতে পারো যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটাই এই মধ্যমাটাই উচ্চতা হবে, তাও ঠিক। কিন্তু ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি এর এক হচ্ছে তো যেটা যে বিডি ইকুয়াল টু ডিসি, এই বাহুটা সমান। 2 এডি সাধারণ বাহু, আবার সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি ছিল, 3 নম্বর এবি ইকুয়াল টু এসি। লজিক দিতে পারো ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি। তার মানে কি হচ্ছে এ বিডি সর্বসম ত্রিভুজ এডিসি কোন কন্ডিশনে, সাইড ক্রাইটেরিয়ায়। তার মানে এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ সমান, অতএব কোণ এডিবি ইকুয়াল টু কোণ এডিসি। কেন না অনুরূপ কোণ, অনুরূপ কোণ একই সরলরেখার উপর অবস্থিত দুটো সন্নিহিত কোণ সমান, তার মানে এগুলো কি 90 ডিগ্রি করে। অতএব এডিবি ইকুয়াল টু এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি। এডি লম্ব বিসি, তার মানে এগুলো একটা কি সমকোণী ত্রিভুজ। অ্যাকচুয়ালি প্রমাণ কি করতে চাইছিলাম, পরিব্যাসার্ধ বার করতে চাইছি। আচ্ছা পরিব্যাসার্ধ বার করতে চাইছি, তার মানে আমাকে আগে এডির দৈর্ঘ্য বার করতে হবে, কারণ এর পরিকেন্দ্রটা এই এডির উপর অবস্থিত হবে এবং ভরকেন্দ্রই পরিকেন্দ্র হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা মাথায় রেখো, এই এডির উপরই পরিকেন্দ্র ভরকেন্দ্র সবই থাকবে, আর পরিকেন্দ্রটাই ভরকেন্দ্র হবে। তো ভরকেন্দ্রই যেহেতু পরিকেন্দ্র হবে, আমাকে বার করতে হবে কি পরিব্যাসার্ধ। হ্যাঁ, তো এই ভরকেন্দ্র থেকে
এ যে শীর্ষবিন্দুর সংযোজক সরল রেখাটা ভর কেন্দ্র থেকে এ শীর্ষবিন্দুর যে রেখাটা পাবো, এটা যদি ভর কেন্দ্র জি হয় তাহলে এই এ জি হবে কি পরিব্যাসার্ধ। তার মানে যেহেতু জি ভর কেন্দ্র, এজি সমান কি হবে 2/3 অফ এডি, মানে তার আগে আমাকে এডির দৈর্ঘ্য বার করতে হবে। আর এডির দৈর্ঘ্য বার করার জন্য এটা লম্ব প্রমাণ করলাম, তাতে সুবিধা কি হলো না এই কোণটা 90 ডিগ্রি হতে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। যেহেতু সমকোণী ত্রিভুজ হয়ে গেল, পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তার কারণ হচ্ছে আরেকটা কারণ হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে ভ্যালু পেয়ে যাব। তার আরেকটা কারণ হচ্ছে এবির ভ্যালু আমার দিয়ে দিয়েছে √2। অতএব ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তার মানে কি হবে না এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। ওকে, এবি স্কয়ার কত, এবি দিয়েছে কত √2 স্কয়ার। আচ্ছা, বিডির সঙ্গে আরেকটা রিলেশন দিয়েছিল না, হ্যাঁ আরেকটা রিলেশন দিয়েছিল এডি ইকুয়াল টু হাফ অফ বিসি দিয়েছিল না, এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। আচ্ছা, এটা রিডিউস করলে হতো আগে, থাক এখানেই করছি। বিডি কি হাফ অফ বিসি, তার মানে আমি বিডির জায়গায় কি লিখতে পারি হাফ অফ বিসি তার স্কয়ার প্লাস এডি স্কয়ার। বিসির হাফ তো হচ্ছে এডি বিডি, তাহলে বিডি সমান কি লিখতে পারি হাফ অফ বিসি। এটাতে হলো 2, স্কয়ারের বাইরে হাফ বেরোলে 4 বিসি স্কয়ার। আচ্ছা, এটা বার করার দরকার নেই, ভ্যালু পুট করো এখানে ডিরেক্ট আরো। আবার কি জানি হাফ অফ বিসি সমান কি এডি, তার মানে এটা সমান কি লিখতে পারি এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তার মানে 2 এডি স্কয়ার ইকুয়াল টু 2, তার মানে এডি ইকুয়াল টু প্লাস মাইনাস 1। অতএব এডি ইকুয়াল টু 1, যেহেতু দৈর্ঘ্য ধনাত্মক রাশি। এডি ইকুয়াল টু 1, তাহলে এডির দৈর্ঘ্য পেয়ে গেলাম 1। তো এটা কিন্তু মাথায় রেখো যে এর ভর কেন্দ্রই হবে পরিকেন্দ্র। তো জি যদি ভর কেন্দ্র হয় তাহলে এজি হবে পরিব্যাসার্ধ, তাহলে এজির দৈর্ঘ্যটাই হবে কি পরিব্যাসার্ধ। আর এজি সমান কি পাবো, তো এখানে আরেকটা লিখে নি, ওটাই ধরি জি পরিকেন্দ্র তথা ভর কেন্দ্র, পরিকেন্দ্র তথা ভর কেন্দ্র, পরিকেন্দ্র তথা ভর কেন্দ্র। অতএব পরিব্যাসার্ধ ইকুয়াল টু এজি। অতএব পরিব্যাসার্ধ ইকুয়াল টু এজি, আবার এজি ইকুয়াল টু জি, যেহেতু ভর কেন্দ্র কি হবে 2/3 অফ এডি, মানে 2/3 একক কি ছিল গো সেমি। পরিব্যাসার্ধ হবে 2/3 সেমি। ওকে, এখানেই কমপ্লিট করলাম। কোষে দেখি 17, আমরা এক এক করে কোষে দেখি 17-এর সব কটা ম্যাথ সলভ করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে ভালো করে ভিডিওটা দেখো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।